আপনার আগামী কাজগুলো আরো সরল এবং সহজ হবে বলে আমি আশা করতে পারি। এবছরে হজের ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে 7ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত হজের ফর্ম ফিল আপ চলছে। সেন্ট্রাল হজ কমিটি তারা নোটিফিকেশন জারি করেছে। রাজ্য হজ কমিটি বিভিন্ন ইউটিউবের বা আপনার ভিডিওর মাধ্যমে, এমনকি রাজ্য হজ কমিটির যিনি চেয়ারম্যান তিনিও ভিডিও করে দেশের মুসলিম অর্থশালী ব্যক্তিদেরকে হজ করবার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। আমি নগণ্য খাদেম হিসাবে আমার উপরে একটা দায়িত্ব বর্তায়, যদি কোনো মুসলমান হজ করার মতন সচ্ছলতা থাকার পরেও তিনি যদি হজ না করেন তাহলে তিনি একটা মারাত্মক পাপের বোঝা নিয়ে হাসরের মাঠে উঠবেন। তাই আমিও চাইছি তাদের সঙ্গে গলা মিলিয়ে যে আপনারাও হজ করুন এবং হজ করতে উৎসাহিত হন। ফর্মটা ফিল আপ করুন, ফর্ম ফিল আপ চলছে। এবং এই ফর্মের এবছরে, গত বছর আমরা 18,000 কোটার ভিতরে মাত্র 6,000-এর কাছাকাছি মানুষকে হজে পাঠাতে পেরেছি পশ্চিমবঙ্গ থেকে। এবছরে যেন এই সংখ্যাটা অবশ্যই আমরা বাড়াতে পারি, সে ব্যাপারে আমাদের সবাইকে চেষ্টা রাখতে হবে। আমি যারা হজের ফর্ম ফিল আপ করছেন বা করবেন তাদের কাছে আমার প্রথম কয়েকটা ধাপে ধাপে কথা বলবো। 1 নম্বর কথা বলবো, ফর্ম ফিল আপ করবার আগে আপনি আপনার গ্রুপ সেট আপটা ঠিকঠাক করে নেবেন। কারণ যে 5 জন একই সঙ্গে আপনি ফর্ম ফিল আপ করবেন, এই 5 জনকে এই 40 দিন একই সঙ্গে আপনাকে থাকতে হবে মক্কা মদিনা যাওয়া আসার পথে। সেই জন্যে গ্রুপ সেট আপটা যদি ঠিকঠাক মতো না করেন, আপনি যদি একা একাই যদি ফর্ম ফিল আপ করেন তাহলে অন্য যে কোনো 4 জনকে আপনার সঙ্গী করে দেওয়া হবে এবং যারা আপনার সঙ্গী থাকবেন তাদের সঙ্গে আপনার সেট আপ নাই হতে পারে। সেই জন্যই যখনই ফর্ম ফিল আপ করবেন চেষ্টা করবেন আপনার আশপাশে, আপনার এলাকার, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা হজে যাচ্ছেন বা যারা হজে যেতে ইচ্ছুক বা এমন মানুষ তাকে আপনি হজের জন্য উৎসাহিত করুন। বিশেষ 5 জন বিশিষ্ট আপনার পরিচিত জনকে নিয়ে হজের গ্রুপটা সেট করুন। এটা এই 40-45 দিনের সফরের জন্য গ্রুপ সেট আপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল রাখবেন। 2 নম্বর যে কথাটা বলবো, যারা হজের ফর্ম ফিল আপ করছেন অত্যন্ত সতর্কতার সঙ্গে ফিল আপ করবেন। আপনার ইমেল আইডি, নমিনি, ফোন নম্বর, কোনো একটা বানানের একটা অক্ষর যাতে ভুলভ্রান্তি না হয়। এখন সব কম্পিউটারাইজড, একটা অক্ষরের জন্যও কিন্তু অনেক উল্টোপাল্টা হয়ে যেতে পারে। সেই জন্যে যারা হজের জন্য ফর্ম ফিল আপ করবেন, আমি 1 নম্বর কথা বললাম গ্রুপ সেট আপটা খুব সুন্দর করে করবেন। এবং 2 নম্বরে যেটা বললাম, ফর্ম ফিল আপটা অত্যন্ত সতর্কতার সঙ্গে করবেন। কার উপরে ভরসা করে ছেড়ে দেবেন না। যখন ফর্ম ফিল আপ হবে আপনি সামনে দেখবেন পুরো বানান সবটুকু, ফোন নাম্বার, ইমেল আইডি ঠিকঠাক আছে কিনা সেটা একটু দেখে দেবেন। 3 নম্বর যেটা বলবো, যারা হজের উদ্দেশ্যে এবার ফর্ম ফিল আপ করছেন তাদের 3টে জিনিস আমি সোশ্যাল সাইটে বলবো। একটা হলো হোয়াটসঅ্যাপ, একটা ইমো, একটা গুগল ম্যাপ। হোয়াটসঅ্যাপ আপনাকে শিখতেই হবে। আপনি হজের উদ্দেশ্যে রওনা হবেন, হয়তো বয়স আপনার 40 থেকে 60 কিংবা 70 হতে পারে, তো আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপটা না শিখলে পরে এখন রাজ্য হজ কমিটি, সেন্ট্রাল হজ কমিটির পক্ষ থেকে অনেক মেসেজ আসবে, সেগুলো আপনি পাবেন না, বা ওখানে যেয়ে আপনার বাসা খুঁজে পেতে আপনার সমস্যা হবে, আপনি বাড়িতে কথা বলতে যেয়ে আপনার সমস্যা হবে। আপনি গুগল ম্যাপ যদি ঠিকঠাক মতো না জানেন তাহলে আপনার পজিশন খুঁজে বার করতে অসুবিধা হবে। সেই জন্য যারা এবছরে হজের উদ্দেশ্যে রওনা দেবেন বা ফর্ম ফিল আপ করছেন, আমি তাদের কাছে হোয়াটসঅ্যাপ, ইমো এবং গুগল ম্যাপ এই 3টে সুন্দর করে শিখে নেওয়ার জন্য অনুরোধ করছি। 4 নম্বর আরেকটা কথা বলবো, এই ফর্ম ফিল আপের জন্য আমাদের রাজ্যের একেবারে অলিতে গলিতে বহু মানুষ তারা বিভিন্ন রকমের হজ ট্রাভেলস এর মাধ্যমে আপনাদের এই কাজকাম করিয়ে দেন। আলহামদুলিল্লাহ, তারা এই কাজগুলো করে দেন বলেই অনেক সাদাসিধে মানুষ তারাও সহজেই ফর্ম ফিল আপ গুলো করতে পারছেন। কিন্তু এমন কোনো জায়গা যদি দেখে থাকে যে যেখানে কোনো মানুষ, সহযোগিতার মানুষ আপনি পাচ্ছেন না বা কিভাবে ফর্ম ফিল আপ করবেন আপনি নিজে ঠিক করতে পারছেন না, তাহলে তার কাছে বলবো হয় আপনি রাজ্য হজ কমিটিতে সরাসরি চলে আসুন কলকাতায় মাদিনাতুল হুজ্জাজে। যদি না আসেন তাহলে রহমানি হজ এন্ড ওমরা সার্ভিস, এরাও হজের কাজ করে, আপনি তাদেরকে ফোন করে ডেকে নিলে তারাও আপনার এই কাজে সহযোগিতা করবে। বা আপনার আশেপাশে যারা হজের কাজ করেন তাদের দিয়ে এই কাজগুলো আপনি করিয়ে নিতে পারেন। যদি কারোর কোনো সুযোগ, কাউকে যদি আপনি সন্ধান না পান, তাহলে রহমানিয়া হজ সার্ভিস, হজ এবং ওমরা সার্ভিসে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করে আপনার ফর্মটা ফিল আপ করিয়ে নিতে পারেন। আর শেষ কথা যেটা বলবো, আমাদের রাজ্যের কম বেশি 38-39 হাজার মসজিদ আছে। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব, এবছর যারা হজে গেছেন, হজ থেকে ফিরেছেন বা আগেও হজ করেছেন সেই সমস্ত হাজি সাহেব বা আলেম, হাফেজ বা মাওলানা বা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন, আমি আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে বলছি, আপনার এলাকার, আপনার পরিচিত, আপনার বন্ধু বান্ধব যারা হজ করবার জন্য উপযুক্ত, আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি,
তাদেরকে হজের জন্য উৎসাহিত করুন। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি আলেম মানুষ, আপনি কোনো একটা প্রতিষ্ঠানের শিক্ষক বা হাজি বা ইমাম বা হাফেজ সাহেব, আপনার উদ্বুদ্ধ করার কারণে আপনার উৎসাহে উৎসাহিত হয়ে কোনো একজন ব্যক্তি যদি হজ করবার জন্য নিয়ত করে ফেলেন, তাহলে নিশ্চয়ই আপনিও সেই হজের সমান সওয়াব পাবেন। পাশাপাশি আমি এটাও বলতে পারি, আপনি হয়তো গরিব, হজ করার মতো আর্থিকভাবে সচ্ছল আপনার নেই, তো আপনি যদি আর 5টা মানুষকে হজের জন্য উৎসাহিত করেন, দেখবেন আল্লাহ রহমত হবে, কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ওসিলায় আপনাকেও একদিন হজে যাওয়ার মতন প্রস্তুতি বা পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে। সেই জন্য আমি খাস করে মসজিদের ইমাম, হাজি সাহেব, আলেম, হাফেজ, মাওলানা সাহেব বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন, আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন, মহব্বতের মানুষ যারা হজের সচ্ছল ব্যক্তিত্ব, তাদেরকে হজ করবার জন্য উৎসাহিত করুন এবং গোটা রাজ্য জুড়ে প্রচার করুন। গত বছর যেটা হয়েছে, আমাদের রাজ্যে হজের কোটা কোনোবারই ফুলফিল হয় না। এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত লজ্জাস্কর। কোনো কোনো রাজ্যে দেখা গেছে তাদের কোটা আছে 12,000, কিন্তু সেখানকার মানুষ ফর্ম ফিল আপ করেন 28,000, 30,000, 35,000 মানুষ হজে যাওয়ার জন্য ফর্ম ফিল আপ করেন। তখন তাদেরকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয় কারা যাবে আর কারা যাবে না। আমাদের পশ্চিমবঙ্গে লটারি করা তো দূরের কথা, কোটা যেখানে 18,000, 19,000, সেখানে ফর্ম ফিল আপ হচ্ছে মাত্র 5,000 থেকে 6,000। এবছর যাতে আমরা এই কোটাটা অন্তত অনেকটা বাড়াতে পারি, সেই জন্য ধনী ব্যক্তিদের মাঝখানে হজের ব্যাপারে প্রচার প্রসারটা সবাইকে করার জন্য আমি যে কটা প্রচার মাধ্যম আমার কাছে এসেছে, আমি তাদেরকেও যেমন বলছি, ওরা তো প্রচার করবেই, পাশাপাশি ইউটিউবার আরো যারা আছেন তাদেরকেও বলছি আপনারাও প্রচার করুন। সোশ্যাল সাইটে যারা অ্যাক্টিভ আছেন, সেই সমস্ত সোশ্যাল সাইবার সেলের ছেলেরা যারা বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল সাইটে কাজ করেন, আপনারা এই সমস্ত ভিডিওগুলো বহুলভাবে প্রচার করুন এবং অর্থশালী সচ্ছল ব্যক্তিদেরকে হজ করবার ব্যাপারে উৎসাহিত করুন। ইনশাআল্লাহ আপনার উৎসাহে কেউ যদি হজে যেতে উৎসাহিত হন, তাহলে আপনিও সমানভাবে হজের সওয়াব পেয়ে যাবেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে বলছি রাজ্য হজ কমিটির চেয়ারম্যান এবং আমাদের রাজ্যের হজ অফিসের মদিনাতুল হুজ্জাজের যিনি ইউ আছেন, আরো অন্যান্য অফিসার যারা আছেন, ইকবাল নায়েব সাহেব আছেন, আয়ুব স্যার আছেন, এরা সবাই আপনাদের খেদমতের জন্য তৈরি আছেন। আপনি সময় মতো হয় নিজে করুন বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে এই সমস্ত জায়গায় টেলিফোন করে জেনে নিন। যেভাবে হোক আমাদের হজের কোঠাটা যেন আমরা বাড়াতে পারি, সে ব্যাপারে সবাইকে যত্নবান হওয়ার। এবছর হজের চলাকালীন আমরা দেখতে পাচ্ছিলাম যে লাইভের মাধ্যমে একজন এসে, বাঙালি একজন, হজ করতে গিয়ে লাইভ দিতে বলছে, লাইভে দিয়ে বলছে যে খাওয়ার অসুবিধা হচ্ছে। তো আপনিও তো হজে ছিলেন, কি পরিস্থিতি ছিল বাঙালিদের? দেখুন, বাঙালি বিহারির প্রশ্ন নয়। যখন এখান থেকে মানুষ, ইন্ডিয়ার পক্ষ থেকে আমি যতদূর জানি ভারতবর্ষ থেকে প্রায় 1,70,000 মানুষ এবার হজে গেছেন। তো ইন্ডিয়ান হজ মিশন বা অন্যান্য যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন বা সৌদি হজ মন্ত্রণালয়ের মানুষজন যারা ছিলেন, তাদের কর্মকাণ্ডের আমি কিছু জায়গায় সমালোচনা করতে পারি, কিন্তু একটা জিনিস বারবার মাথায় রাখতে হবে, একসঙ্গে 20 লক্ষ মানুষ এই হজ কার্য সুসম্পন্ন করবে না। খাওয়া দাওয়ার যেটা সমস্যা বলছেন, এই খাওয়া দাওয়ার দায়িত্ব কাদের ছিল প্রথম ভাবতে হবে, ইন্ডিকেট করে বলতে হবে যে খাবার দেওয়ার দায়িত্বটা কাদের। যিনি যেটা বলেছেন আমি ঠিক জানি না, তবে আপনি যেভাবে জিজ্ঞেস করলেন তাতে আমার মনে হয়েছে যে মিনার ভিতরে এই ঘটনাটা ঘটতে পারে, কারণ খাবার দেওয়ার দায়িত্ব রাজ্য হজ কমিটির নয়, সেন্ট্রাল হজ কমিটির নয়। হাজিরা নিজেরা খাওয়া দাওয়াই করেন বা কোনো একজনকে দায়িত্ব দেন, তিনি রান্না বান্না করে ভাত পৌঁছে দেন, বা কেউ কেউ সেখানে হোটেলে যে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া করেন। সম্ভবত এটা মিনার তাবুর ক্ষেত্রে হতে পারে। মিনার তাবুতে মোয়াল্লেমের পক্ষ থেকে, মোয়াল্লেম বলতে সৌদি আরবে এক একজন দায়িত্বশীল ব্যক্তি থাকেন, যাদেরকে এখন অফিস বলা হয়, মক্তব, বা আমরা প্রচলিত ভাষায় মোয়াল্লেম বলি। তো তার কারো দায়িত্ব হয়তো 5,000 হাজি আছে যারা মিনায় থাকবেন। ওই মিনার 8ই জিলহজ, 7ই, 7, 8 জিলহজ মিনায় থাকেন। তারপরে আবার কাঁকর মারার পরের দিন থেকে 11, 12, 13 মিনায় থাকেন। এই সময়টা মোয়াল্লেম হাজিদেরকে খাবার দেন। আমার চোখে দেখা মতো মোয়াল্লেমের পক্ষ থেকে হাজিদের পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয়েছে। এই 47 ডিগ্রি তাপমাত্রায় প্রতি মুহূর্তে এতগুলো হাজির পানির সরবরাহ করা এবং প্রত্যেকটা পানির ড্রামে বলতে তো বরফ সার্ভিস দেওয়া, যাতে হাজিরা ঠান্ডা পানি খেতে পারে। এবং হাজিদের জন্য সকালবেলা নাস্তা, দুপুরবেলা বিরিয়ানি বা বিরিয়ানির ব্যবস্থা, রাত্রে আবার ভাত বসের ব্যবস্থা বলতে তারা করেছেন। কোথাও যদি খাবার ক্রাইসিস হয়ে থাকে, সম্ভবত সেখানে ম্যানেজমেন্ট করার পথেই তাদের আটকে দেওয়া হয়েছে। কারণ মোয়াল্লেমের লোকজন তারা হাতে হাতে করে হাজিদের, প্রত্যেক হাজি সাহেবের হাতে হাতে কাছে কাছে পৌঁছে দিচ্ছিলেন। মাঝখানে হয়তো
ডিস্টার্ব হয়েছে, তাদের দেওয়া পছন্দ হয়নি, নিজেরা তুলে নিতে যেই হয়তো খাবারের সংকট হতে পারে, একটা জিনিস হতে পারে। আর একটা জিনিস হতে পারে, ঠিক যে সময় খাবার বন্টন হয়েছে ওই হাজি সাহেব হয়তো সেই সময় বাসায় ছিলেন না, হয়তো তিনি টয়লেটে ছিলেন, হয়তো তিনি বাইরে কোথাও তার কাজে গিয়েছিলেন, এসে দেখছেন আর খাবার নেই। তবে এই সমস্ত ক্ষেত্রে মোয়াল্লেমের অফিসে বললে নিশ্চয়ই তারা খাবার দিয়েছেন। আমার চোখের সামনে আমি একটাও বলতে পারবো না যে কোনো হাজি না খেয়ে কাটিয়েছেন, বরঞ্চ তারা যে পরিমাণ খাবার দিয়েছেন সেই খাবার খেয়ে তারা উঠতে পারেনি। আমি বলতে পারি যাওয়ার দিন এয়ারপোর্টে যাওয়ার সময় হাজিকে যা খাবার দেওয়া হয়েছে, আবার বিমানে ওঠার পরে যে পরিমাণ খাবার দেওয়া হয়েছে, জেদ্দা এয়ারপোর্টে নামার পর থেকে মোয়াল্লেমের একটা খাবার দিয়েছে, আবার যে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে সেই হোটেলওয়ালা খাবার দিয়েছেন হোটেলের পক্ষ থেকে। আমার তো মনে হয় না যে যাওয়ার দিন যে পরিমাণ খাবার দেওয়া হয়েছে কোনো হাজি সেই খাবার খেয়ে শেষ করতে পেরেছে। আমার মনে হয়নি, সকলের খাবার বরঞ্চ বেশি হয়েছে। আবার কিছু কিছু খাবার দিয়েছিল শুকনো খাবার, হাজিরা সে খাবার সংরক্ষণ করতে পেরেছে পরে খাওয়ার জন্য, নষ্ট করতে হয়নি। তো মিনার মাঠে যদি কেউ বলে থাকেন ডিস্টার্ব দুটো একটা হতে পারে, তবে সেই ডিস্টার্বের জন্য আমি কাউকে দোষারোপ করতে পারবো না। সম্ভবত দোষটা আমাদেরই ছিল, আমরাই হয়তো কাড়াকাড়ি করতে যেয়ে সব জায়গায় পৌঁছাতে পারিনি। তা নইলে মোয়াল্লেমের লোকজন যথেষ্ট পরিমাণ তারা যত্ন ছিলেন। কেরালা কেএমসিসির স্বেচ্ছাসেবকরাও ছিল পথঘাটের উপরে, এবং সৌদি ওজারাতুল হজ্জের পুলিশ প্রশাসন যেভাবে খেদমত করেছে তা ভাষায় বলা যাবে না। মোয়াল্লেমের লোকজন যেভাবে খেদমত করেছেন আমি সামগ্রিকভাবে তাদের জন্য তাদের কাছে কৃতজ্ঞ। 20 লক্ষ হাজির তারা যে পরিষেবা দিয়েছেন তা দৃষ্টান্তবিহীন বলা যেতে পারে। কারো যদি ব্যক্তিগত একজন দুজনের খাবার কষ্ট হয়ে থাকে, আমি বললাম সেটা এই কারণে হতে পারে, হয়তো সেই সময় তিনি যখন ডিস্ট্রিবিউটর ছিলেন হয়তো বাইরে ছিলেন, নয়তো বা নিজেদের ভিতরে টানা হেঁচড়া করতে যেয়ে দুটো খাবার নষ্ট হয়েছে। এরপরেও বলছি যারা খাবার পায়নি মোয়াল্লামের অফিসে যে বললে তারা পর্যাপ্ত পরিমাণ আপেল, বেদানা, আঙুর এবং তৎসহ বিরিয়ানি, পরোটা বা রুটি যা দিয়েছেন। হতে পারে বাঙালি হিসেবে সব খাবারগুলো আমার গালে ভালো নাও লাগতে পারে, কিন্তু প্রত্যেকটা খাবার অত্যন্ত স্বাস্থ্যসম্মত খাবার। আমি ব্যক্তিগতভাবে খেয়েছি, আমার টিমে যারা ছিলেন সবাই আমরা খেয়েছি। দু একজন মানুষের ঠিক গালে পছন্দ হয়নি। আসলে ভারতবর্ষের এতগুলো রাজ্যের এক এক রাজ্যের এক এক রকমের খাওয়া দাওয়া, তো প্রত্যেক রাজ্য ওয়াইজ আলাদা আলাদা করে খাওয়া দাওয়া তো সম্ভবপর নয়। সাউথ ইন্ডিয়ান মানুষ যে খাবার খেতে পছন্দ করেন, আমরা বাঙালি আবার সেই খাবার আমাদের পছন্দ না। আর আমাদের যেটা পছন্দ হয় সেটা আবার কর্ণাটক, তামিলনাড়ু, কেরালার মানুষদের পছন্দ নয়। তো এটা এটা সামান্য কিছু হতে পারে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু ক্ষুধা নিবারণের মতন খাবার কেউ খেতে পারিনি। আমার কাছে এরকম কোনো অভিযোগ নেই। কেউ যদি অভিযোগ করে থাকে সম্ভবত তার অভিযোগের ভিতরে দ্বিতীয় কোনো অন্য কোনো উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য থাকতে পারে, অন্য কোনো কারণ থাকতে পারে। যারা হজ করতে ইচ্ছুক কিন্তু কিভাবে যোগাযোগ করবে, মানে এখানে হজ করতে যাবে, ফর্ম ফিল আপ কিভাবে করবে বা তাদেরকে অফিসে আসতে হবে কিনা সেটা সে বিষয়ে যদি বেশ সুন্দর কথা। যারা হজ এবছর করার ইচ্ছা করছেন, সেন্ট্রাল হজ কমিটি হজের ফর্ম ফিল আপের ডেট দিয়েছে 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এখন ফর্ম ফিল আপ চলছে। যাদের পাসপোর্ট আছে তারা সরাসরি নিজে এলাকা থেকে কম্পিউটারে ফর্ম ফিল আপ করে দিতে পারেন। তবে এই জায়গাটা একটা মুশকিল হয়ে যায় যে 5 জনকে একসঙ্গে করে ফর্মটা ফিল আপ করলে তাহলে ভালো হবে। যার সেই একে একে ফর্ম ফিল আপ করলে একজনে একটা গ্রুপ হয়ে গেল, তাহলে মক্কা মদিনায় যখন ঘর দেওয়া হবে তখন ওনাকে দেওয়া হবে, আর এইরকম এক একজন করে আরো যারা 4 জন ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে ওনার সঙ্গী করে দেওয়া হবে। তো একই সঙ্গে যদি এক ঘরে আমার থাকতে হয়, সেখানে যদি আমার পরিচিত আমার প্রিয়জন কাছের লোক থাকে, হয়তো দেখা যাচ্ছে আমি এখানে গেলাম, আমি একা একা ফর্ম ফিল আপ করলাম, আমার ঘরে আর 4 জনকে দেওয়া হলো, তাদের সঙ্গে আমার ভাষার গরমিল হচ্ছে। তো সেই জন্য ফর্ম ফিল আপ করার আগে 5 জনের গ্রুপিং করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা যদি তিনি করতে না পারেন তাহলে সরাসরি রাজ্য হজ কমিটিতে যে বলা, তাহলে সেই এলাকার আরো যারা একজন একজন করবেন তারা একটু কোঅপারেট করে দেবেন, ওই এলাকার 5 জন মিলে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। যদি তিনি ততদিন না দিতে পারেন, ব্যক্তিগতভাবে যদি আমাকে ফোন করেন আমি চেষ্টা করব, বা তোমাদের সবাইকে আমি বলে দেবো, তোমরাও ইচ্ছা করলে এরকম যাচ্ছি এলাকা এলাকা হাজিদেরকে তোমরা সহযোগিতা করতে পারবে, বা বিভিন্ন এলাকা হাজিদের জন্য যারা কাজ করেন তাদের বললে তারাও করে দিতে পারবে। আর অল ইন্ডিয়া সুন্নতি জামাতের পক্ষ থেকে এই মাসে শুরু হয়েছে রহমানিয়া হজ অ্যান্ড ওমরা সার্ভিস, তাদের সঙ্গে যোগাযোগ করলে তারাও ফর্ম ফিল আপ করে দিতে সাহায্য করবে। তো লক্ষ্য রাখতে হবে ফর্মটা একা একা বা 2 জন বা 3 জন যেন না হয়, যখনই ফিল আপ করতে হবে 5 জন একই সঙ্গে, কারণ একটা একটা ওকে কভার বলা হয়, কভারে 5 জন করে থাকে। যদি 4 জন আমরা ফর্ম ফিল আপ করি তাহলে আমাদের সঙ্গে ঘরে আর একজনকে কিন্তু অপরিচিত ব্যক্তিকে দিয়ে দেবে।
তাতে আমাদের সফরের অসুবিধা হতে পারে। সেই জন্য সবসময় পরিচিত 5 জন একসঙ্গে হয়ে তবে ফর্ম ফিল আপটা করলে সফরটা খুব সুন্দর হবে বলে আমি আশা করতে পারি। হুজুর, অনেক হজ এবং উমরা অফিস আছে, তাদের যদি পাসপোর্ট বা ভিসা, যারা হজ যাত্রী পাসপোর্ট ভিসায় যদি কোনো সমস্যা হয়, অনেক অফিস তারা সমাধান করার চেষ্টা করে, তো তেমন কিছু কি সুবিধা আমরা পাবো? আমি বলছি পাসপোর্টের ব্যাপারে কোনো অফিসে কোথাও করতে হবে না, শুধুমাত্র পাসপোর্টের ফর্ম ফিল আপটা করে তারা সরাসরি হয় আমাকে বলুক, আমি তাদের স্টেট হজ কমিটির সঙ্গে যোগাযোগ করে দিচ্ছি, না হলে তিনি সরাসরি স্টেট হজ কমিটি আমাদের বোম্বে, আমাদের কলকাতায় মদিনাতুল হুজ্জাজে আমাদের নাকি সাহেব আছেন, ওখানে আমাদের ইকবাল নায়েক সাহেব আছেন, আইব সাহেব আছেন, ওনারা এদের খেদমত করার জন্য দিন রাত তৈরি আছেন। সেখানে যে কথা বললে তারা পাসপোর্ট অফিসের সঙ্গে বাকি যোগাযোগটা তারা করে নেবে। ধরুন একজন হাজি হজে যাবেন, পাসপোর্ট ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু তার এখনো আইবি চেকিং হয়নি বা পাসপোর্ট এখনো পাননি, তার ওই রিসিভ কপিটা নিয়ে তিনি যদি আমাকে দেন, আমি স্টেট হজ কমিটির সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। বা তিনি যদি সরাসরি যান স্টেট হজ কমিটিতে, তাহলে স্টেট হজ কমিটি পাসপোর্ট অফিসের সঙ্গে যোগাযোগ করে এনার আইবি চেকিংটা যাতে তাড়াতাড়ি হয়, পাসপোর্টটা যাতে 2-4 দিনের ভিতরে পেয়ে যায়, এ ব্যাপারে হজ কমিটি সহযোগিতা করবে। তাহলে টোটাল প্যাকেজটা আমরা কত হলে, আমরা মানে দর্শক জানতে চাইবে অবশ্যই টোটাল প্যাকেজটা তাহলে কত পড়ছে? ধরুন এবার 2025-এ আমরা যারা গিয়েছিলাম তারা জানি 3,58,000 সরকারি ভাবে দিতে হয়েছে। এই 3,58,000 আমার বিমানের খরচ। এবার জেদ্দা থেকে মক্কা, মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফা, তারপরে আবার মক্কা থেকে মিনা থেকে মক্কা, ওখান থেকে আবার আজিজিয়া, সেখান থেকে মদিনা। এক কথায় যেটা আমরা বাস সার্ভিস বলি বা রোড সার্ভিস বলি, এই সার্ভিস খরচ, বিমান খরচ এবং মক্কা মদিনার হোটেল খরচ, মিনা মুজদালেফার মিনা বা আরাফাতের এই সমস্ত তাবু খরচা, মোয়াল্লেফ খরচা, এই যাবতীয় খরচা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, একসঙ্গে নিয়ে নিয়েছে 3,58,000। বাকি খরচ রইল আপনার খাওয়া খরচ আর আপনার কোরবানি, আপনার ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু কেনাকাটা, যেমন খেজুর, টুপি, তসবি, হাদিয়া হিসেবে যেগুলো নিয়ে আসা হয় ওখান থেকে, এই ধরনের যে খরচ খরচাটা সেটা আপনার উপরে থাকে। তো দুটো কোরবানি, একটা কোরবানি আর একটা দম, এই দুটোর জন্য হয়তো কম বেশি ইন্ডিয়ান টাকা 30,000 টাকা হয়ে যাবে। আর খাওয়ার জন্য হয়তো বাকি 30,000 টাকা হলে আপনি ওখানকার কোনো বাঙালি হোটেলে খান বা অন্য কোনো হোটেলে আপনি বরাদ দিয়ে দেন বা কোনো মেসে আপনি বরাদ দিয়ে দেন, তার সময় মতো আপনার হোটেলে ভাত দিয়ে যাবে বা আপনি সেখানে যে খেয়ে আসবেন। বা অনেক সময় আমাদের দেশের অনেক হাজিদের জন্য যারা কাজ করেন, ওরা 100-150 হাজির দায়িত্ব নিয়ে এক জায়গায় রান্না বান্না করে হোটেলে হোটেলে ওদের খানাটা পৌঁছে দেয়, এইভাবে দিয়ে দেওয়া যেতে পারে। তো গত বছর যা ছিল এবারেও যদি তাই থাকে, তা ধরে নেন 3,58,000, আর সেই সঙ্গে এই 30-60,000 টাকা কম বেশি, আমি যেটা খরচ বলি 60,000, এটা বরঞ্চ বেশি, তাহলে আর কোনো রকমের অভাব থাকবে না। এইগুলো মোটামুটি হজের খরচ খরচ। এবার কেনাকাটাটা হাজি সাহেবের নিজস্ব ইচ্ছার উপরে নির্ভর করে। 2026-এ যারা হজে যাবে, বিশেষ করে বাঙালি মুসলিমদের জন্য কি বলবো? বাঙালি মুসলিম যারা আছেন তাদের আমি এটা বলবো, সম্ভবত বাঙালি মুসলমানদের অর্থশালী ব্যক্তি যারা, তারা হজের ব্যাপারে ঠিক উৎসাহিত নন এবং এরকম একটা ধারণা রয়েছে যে একটু বুড়ো হলে হজটা ভালো হয়। তো আমি সেটা বারবার বলছি, হজ বুড়ো বয়সের এবাদত নয়, হজ হলো জওয়ান বয়সের এবাদত। যত অল্প বয়সে বান্দা হজ করতে যেতে পারবেন, ততই তিনি হজটাকে সুসম্পন্ন করতে পারবেন ভালোভাবে, এবং তিনি হজ করে এসে আবার অন্যান্য মানুষদের হজের জন্য উৎসাহিত করতে পারবেন। আর যাদের চলন ক্ষমতা রহিত হয়েছে, ভালো ছুটোছুটি দৌড়দৌড়ি করতে পারেন না বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন, তারাও হজে যাচ্ছেন না কেন, যাচ্ছেন, এবং আমি যেতে অনুরোধ করব, মরার আগে হজটা অন্তত তারা করুন। কিন্তু হজের যে রুহানি স্বাদ আর মজা, দৈহিক দুর্বলতা, রোগে আক্রান্ত হওয়ার কারণে তারা হজ পরিপূর্ণভাবে সব কাজটা নিজের মন মতো করে করতে পারেন না। এই জন্য বাঙালি হাজিদের কাছে আমার সবচেয়ে বড় দাবি, যাদের আল্লাহ অর্থ দিয়েছেন, যত অল্প বয়সে আপনি হজে যাবেন তত সুন্দরভাবে হজের কাজ আপনি সুসম্পন্ন করতে পারবেন।